গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন আইজ্যাক অ্যাসিমভের লেখা গল্প আ স্ট্যাচু ফর ফাদার। গল্পের বিভিন্ন চরিত্র, বাবা এবং লেখক। গল্পে চরিত্রাভিনয় সৃজন এবং দীপায়ন। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আইজ্যাক অ্যাসিমভের লেখা আ স্ট্যাচু ফর ফাদার। এই যে স্যার, আপনি বুঝি এখানে প্রথম এলেন না? সত্যি? নিশ্চয়ই আমাদের কথা আগে শুনেছেন, তাই না? আপনি যদি সেই বিখ্যাত আবিষ্কারের বিষয়ে জানতে সত্যি আগ্রহী হন, বিশ্বাস করুন, আপনাকে সমস্ত ব্যাপারটা খুলে বলতে পারলে আমার খুবই ভালো লাগবে। আসলে ঘটনাটা আমি সবাইকেই বলে থাকি। ঘটনাটার নায়ক আমার নিজের বাবা, এবং তিনি প্রমাণ করেছেন যে স্রেফ নিজের কৌতূহল মেটানোর জন্য অনুসন্ধান চালিয়ে গেলেও অনেক সময় এমন কিছু খুঁজে পাওয়া যায় যা গোটা মানব জাতির উপকারে আসে। আপনি স্যার অধৈর্য হবেন না। আপনি যে স্পেশাল খাবারের অর্ডারটা দিয়েছেন সেটা আপনার টেবিলে এসে পৌঁছানোর আগেই আপনাকে পুরো ঘটনাটা আমি বলে উঠতে পারবো। আসলে আপনার ওই স্পেশাল জিনিসটা বানাতে আমাদের রেস্টুরেন্টের রাঁধুনির আধ ঘন্টা মতো সময় লাগে। আপনি নতুন খদ্দের তো, তাই একটু বাড়তি যত্ন নিচ্ছে আর কি। তা যাক সে কথা, আমি আমার বাবার কথা বলছিলাম। আমার বাবা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সেই কারণেই আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। পরে অবশ্য অনেক টাকা পয়সা করেছিলেন। সত্যি বললে মৃত্যুর আগে তিনি এত টাকা করে গেছেন যে আমার এবং আমার ছেলে মেয়েদের কখনো খাওয়া পড়ার চিন্তা করতেই হবে না। আমাদের এই শহরের লোকেরাও কিন্তু মোটেই অকৃতজ্ঞ নয়। সবাই মিলে চাঁদা তুলে বাবার একটা মূর্তি তৈরি করিয়েছিল। ওই যে আপনি জানলা দিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন, ওটাই আমার বাবার মূর্তি। আসলে আমার বাবা সময় পরিবহন বা টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করতেন। না, উনি ঠিক টাইম মেশিন বানানোর চেষ্টা করেননি, ওটা অ্যাকচুয়ালি সম্ভবও নয়। উনি কাজ করছিলেন ক্রোনো ফানেল নিয়ে। বিষয়টা সম্পর্কে আপনার বোধহয় সেরকম ধারণা নেই, তাই না? সেটাই স্বাভাবিক। অবশ্য ব্যাপারটা যে আমি নিজেও ভালো করে বুঝি তা কিন্তু নয়। শুধু এইটুকু জানি যে একটা বড় সড়ো চোঙা বা ফানেলের গায়ে অসংখ্য ইলেকট্রিক যন্ত্রপাতি থাকে। ফানেলের ভেতরে ঘন ঘন বিদ্যুতের স্পার্ক দেখতে পাওয়া যায়, এবং অনেক পদার্থবিদের ধারণা ফানেলের এক প্রান্ত যখন বর্তমানে মানে প্রেজেন্টে, তখন অন্য প্রান্তে অতীতের অর্থাৎ পাস্টের জিনিসপত্র ভেসে ওঠে। আমার বাবা মেতে উঠেছিলেন ওই ক্রোনো ফানেল নিয়েই। বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় সড়ো অনুদান জোগাড় করে কাজ শুরু করেছিলেন। অনুদানের টাকায় নিজেই যন্ত্রপাতি কিনে চোঙা জাতীয় সেই অদ্ভুত জিনিসটা তৈরি করে নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে বাবার নিজস্ব একটা ল্যাবও ছিল। সেখানেই দিনরাত এই চোঙার এক প্রান্তে বসে তিনি হাজারটা সুইচ গিয়ার নাড়াচাড়া করতেন। প্রথম প্রথম বাবার বন্ধু বান্ধব, ছাত্রছাত্রীরা এই ল্যাবে ঢুকে ফানেলের এক প্রান্তে চোখ রেখে অন্য প্রান্ত দেখার চেষ্টা করত। কিছুই দেখা যেত না, কারণ চোঙার মাঝখানটা ছিল প্যাঁচানো স্ক্রুয়ের মতো। তাই আস্তে আস্তে লোকের উৎসাহ কমে গেল। আমিও বাবাকে প্রায়ই বলতাম, এই কিম্ভূত কিমাকার চোঙার পিছনে সময় নষ্ট না করে অন্য কোনো বিষয়ে গবেষণা করলেও পারো তো নাকি? বিশ্ববিদ্যালয় থেকে আর যে অনুদান পাওয়া যাবে না সেটাও বাবা জেনে গিয়েছিলেন। বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়া যে কোনো মতেই সম্ভব না, সেটা কর্তৃপক্ষ একসময় খোলাখুলি জানিয়েও দিয়েছিল। সেই কথা শুনে বাবা খুব মুষড়ে পড়েছিলেন। ইতিমধ্যে আমি অবশ্য সংসারী হয়েছি, বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে। চাকরি নিয়ে প্রায়ই আমায় বাইরে বাইরে ঘুরতে হতো। তবুও তার মধ্যেও সময় সুযোগ পেলেই বাবার ল্যাবে গিয়ে বসতাম। কখনো কখনো চোখও রাখতাম চোঙার গহ্বরে। ওই সময় হঠাৎ একদিন বাবা চেঁচিয়ে উঠলেন,
তাই শুনে ছুটে গিয়ে বাবার পাশে দাঁড়িয়ে চোঙার ভেতরে চোখ রেখে অন্য প্রান্তে কিছু অদ্ভুত দর্শন জন্তু জানোয়ারকে চলতে ফিরতে দেখলাম। বাবা বলছিলেন, ভালো করে দেখ, ওগুলো সব লক্ষ লক্ষ বছর আগেকার জীব। দেখলি তো, চেষ্টা করলে অতীতকে আবার ফিরে পাওয়া যায়। আমি হাঁ করে তাকিয়েছিলাম, নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না। বাবা খুটখাট করে নানা ধরনের সুইচ টুইচ নাড়ানাড়ি করছিলেন। তার জন্যই কিনা কে জানে হঠাৎ একসময় ফানেলের ভেতরটা আলোয় ভরে গেল। মনে হলো ও প্রান্ত থেকে সূর্যের আলোয় ভেতরটা যেন ঝলসে উঠেছে। বাবা আমার কানে ফিসফিস করে বললেন, কিরে, ভেতরে ঢুকবি নাকি? বাবার কথায় আমি চমকে উঠেছিলাম। আমায় চুপ করে থাকতে দেখে বাবা বলেছিলেন, আমার এই ভারী শরীর নিয়ে তো আর এই চোঙার ভেতরে হামাগুড়ি দেওয়া সম্ভব নয়, তাই তোকে ঢুকতে বলছি। বাবার কথায় আমি ধাঁ করে চোঙার ভেতরে ঢুকে পড়লাম এবং হামাগুড়ি দিয়ে কোনো রকমে অন্য প্রান্তে পৌঁছে দেখলাম এক তাল পাথুরে মাটির ওপরে 14খানা ডিম পর পর সাজানো। আকারে ওগুলো রাজহাঁসের ডিমের চেয়েও ঢের বড়। ওপাশ থেকে বাবার গলা শুনতে পেলাম, অমন বোকার মতন বসে না থেকে ওগুলো নিয়ে ফিরে আয়। এতক্ষণে স্যার এই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটু ওই পিতৃভক্ত টাইপের। আমার যদিও খুব ইচ্ছে করছিল চোঙার ও প্রান্তের অতীতের পৃথিবীটাকে ভালো করে খুঁটিয়ে দেখি, তবুও বাবার কথা অমান্য করতে পারিনি। গায়ের শার্টটা খুলে তার মধ্যে ডিমগুলোকে বেঁধে নিয়ে ফিরে এসেছিলাম বাবার কাছে। চোঙা থেকে লাফিয়ে নামার সময় কোথাও ধাক্কা টাক্কা লেগে থাকবে হয়তো। চোঙার ভেতরটা আবার আগের মতো অন্ধকার হয়ে গেল। আমার বাবা অবশ্য দমবার পাত্র নন। বললেন, একবার যখন পেরেছি তখন আবার নিশ্চয়ই সুইচার সার্কিটগুলোকে ঠিকঠাক করে নিয়ে অতীতকে দেখতে পাবো। আচ্ছা, তোর লাগে টাগেনি তো? ডিমগুলোকে টেবিলের ওপর সাজিয়ে রেখে আমি আর বাবা সেগুলির ওপর হুমড়ি খেয়ে পড়লাম। বাবা এক সময় বললেন, মনে হচ্ছে এগুলি সব ডাইনোসরের ডিম। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরই সেটা বোঝা যাবে। আমি বিজ্ঞের মতো বলে উঠেছিলাম। তারপর বেশ কিছুদিন সব কিছু শিখিয়ে তুলে আমি আর বাবা লেগে পড়লাম অন্য একটা কাজে। একটা বড় সড়ো কাঁচের বাক্সের মধ্যে ডিমগুলোকে রাখা হলো। বাক্সের ভেতরে একটা বাল্ব জ্বালিয়ে দেওয়া হলো যাতে ডিমগুলোর চারপাশটা সবসময় গরম থাকে। নলের মধ্যে দিয়ে বাক্সের মধ্যে জলীয় বাষ্প মেশানো বাতাস ঢোকানোর ব্যবস্থা করলেন বাবা। ঠিক 19 দিন বাদে রাত 3টের সময় ডিমগুলো ফুটে বাচ্চা বেরুলো। 14খানা কদাকার জীব, দেখতে অনেকটা ক্যাঙারুর ছানার মতো, তবে গোটা শরীরটা শক্ত আঁশ দিয়ে ঢাকা, পেছনে সরু লম্বা লেজ। আমার মনে হয়েছিল ওগুলো সবকটাই টিরানোসারাস বা টিরেক্স, তবে আকারে খুবই ছোট। বাবা বললেন, খবরদার, এই কথা যেন 5 কান না হয়। লোকে যদি একবার শোনে ডাইনোসরের বাচ্চারা অতীত থেকে সব বর্তমানে ফিরে এসেছে, তবে আমার গবেষণার 12টা বাজবে, বুঝলি? তার চেয়ে তুই বরং ডাইনোসরের এই ছানাপোনাগুলোকে সামলা। আমি আবার আমার ওই ক্রোনো ফানেলটা নিয়ে বসি। বাবার কথা মতোই কাজ হলো। আমি ওই সমস্ত অদ্ভুত প্রাণীগুলোর ওপর নজর রাখতে শুরু করলাম, আর বাবা আবার চোঙার এক প্রান্তে চোখ রেখে অতীতকে ফিরে পাওয়ার চেষ্টায় মাতলেন। ডাইনোসরের ছানাগুলোর মধ্যে 2টো অবশ্য জন্মের পরেই অক্কা পেয়েছিল। বাকি 12টাকে রীতিমতো তোয়াজে রাখলাম বলা যায়। ওদের খেতে দিতাম কচি গাজর, ডিম সেদ্ধ আর দুধ। কদিনের মধ্যেই না ওগুলো আমার রীতিমতো ন্যাওটা হয়ে পড়ল। ভারী নরম আর মিষ্টি স্বভাবের প্রাণীগুলো, তবে বুদ্ধি বলে কিছুই ছিল না। এই বাবার ল্যাবরেটরির যন্ত্রপাতির মধ্যে নির্বোধের মতো ঘুরে বেড়াতো, তবে চেহারায় একই রকম থেকে গেল, এই সাধারণ কুকুরের সাইজের আর কি।
দিন কাটল, মাস গড়িয়ে নতুন বছর এলো। বাবার সেই ক্রোনো ফানেলের ভেতরে কিন্তু একবারের জন্যেও অতীত আর ধরা দিল না। এদিকে ডাইনোসরের ছানাগুলোর মধ্যে 5টা ছিল স্ত্রী জাতীয়। যথাসময়ে তারাও আবার ডিম পারল এবং সেগুলো ফুটে গাদা খানেক বাচ্চা বেরুল। বাবার গোটা ল্যাব জুড়ে তখন ডাইনোসরের বাচ্চাদের হুটোপাটি। বাবা একদিন বিরক্ত হয়ে বললেন, এদের জ্বালায় তো আর পারি নে বাপু, তুই না বরং এগুলোকে এবার মেরে ফেলার ব্যবস্থা কর। কিন্তু তাই কি করা যায় নাকি? ওগুলোর সঙ্গে থাকতে থাকতে ওদের আর মেরে ফেলার কথা তখন ভাবতেই পারি না। ওই সময় একদিন হঠাৎ একটা ঘটনা ঘটল। ঘটনাটা আকস্মিকভাবে না ঘটলে আমাদের মানব জাতি বিজ্ঞানের একটা কত বড় আবিষ্কার থেকে যে বঞ্চিত হতো তা আপনাকে বলে বোঝাতে পারবো না। যাক স্যার, ওসব কথা। আপনার খাবারটা বোধহয় রেডি হয়ে এসেছে। আমি আর বেশি সময় নেব না। যে ঘটনাটার কথা বলছিলাম সেটাই সংক্ষেপে বলে নিই। আগেই বলেছি, ডাইনোসরের ছানাপোনাগুলি সংখ্যায় এত বেড়ে গিয়েছিল যে আমি আর ওদের ঠিকমতো গুনেই উঠতে পারছিলাম না। ল্যাবরেটরির ভেতরেই ওরা ঘুরে ফিরে বেড়াতো। হঠাৎ একদিন একটা ছানা গিয়ে ঢুকে পড়ল ক্রোনো ফানেলের মধ্যে। বাবা সে সময় ওখানে ছিলেন না। কি থেকে যে কি হয়ে গেল, শর্ট সার্কিট হয়েছিল বোধহয়, জানেন তো। হঠাৎ তীব্র আলোর ঝলকানি, আর সেই সঙ্গে বিকট জোরে একটা শব্দ হলো। তাকিয়ে দেখলাম বাবার এত দিনের সাধের এক্সপেরিমেন্টের দফা রফা হয়ে গেছে। ফানেলের চারপাশে পোড়া পোড়া গন্ধ, ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো সমস্ত ভেঙে চুরে মেঝে ছড়িয়ে পড়েছে। আর ফানেলের মুখেই স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সব নষ্টের মূল, ডাইনোসরের সেই ছানাটা। আওয়াজ শুনে বাবা ছুটে এসেছিলেন। ঘরের ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে কেমন থ মেরে গেলেন। বাবাকে যে কিভাবে সান্ত্বনা দেব বুঝে উঠতে না পেরে আস্তে আস্তে ডাইনোসরের মৃত ছানাটাকে দুহাতে ধরে বাইরে নিয়ে এলাম। প্রচণ্ড ইলেকট্রিক শক খেয়ে ওর গোটা শরীরটা একেবারে ঝলসে গিয়েছিল। গায়ে আলতো করে হাত বোলাতেই আঁশ শুদ্ধ চামড়াটা দিব্যি উঠে চলে এলো এবং তারপরেই দেখলাম ভেতরে লালচে সাদা মাংসের স্তর। দেখেই না আমার রোস্ট করা মুরগির কথা মনে পড়ল। বিশ্বাস করুন, বাবার সমস্ত যন্ত্রপাতি আর এত দিনের গবেষণা ধুলোয় মিশে যেতে দেখে আমাদের তো দুঃখে ভেঙে পড়ার কথা। কিন্তু ডাইনোসরের ছানার ঝলসানো মাংস মুখে দিয়ে আমি আর বাবা সব কিছু ভুলে গেলাম। ওহো, কি তার স্বাদ! খানিকক্ষণ তো কথাই ছিল না আমাদের মুখে, শুধু হাউ মাউ করে খেয়ে গেছি। শেষে হাড় কখানা ছাড়া আর কিছুই যখন পড়ে রইল না, তৃপ্তির ঢেকুর তুলে আমি বলেছিলাম, বাবা, ডাইনোসরের ছানার পোল্ট্রি করলে কেমন হয়? এমন সুস্বাদু মাংস পেলে লোকে আর অন্য কিছু মুখেই তুলবে না। আমার কথায় বাবা রাজি হয়েছিলেন। না হয়ে অবশ্য উপায় ছিল না। বিশ্ববিদ্যালয় অনুদান বন্ধ করে দিয়েছিল। নতুন করে ক্রোনো ফানেল তৈরি করে গবেষণা শুরু করতে হলে বিস্তর টাকা চাই। তাই ডাইনো চিকেনের ব্যবস্থাটা শুরু করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ ছিল না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ডাইনো চিকেন নামটা আমারই দেওয়া। ডাইনো চিকেনের পোল্ট্রি বানিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছিলেন আমার বাবা। সারা দুনিয়ায় যত রেস্টুরেন্টে ডাইনো চিকেনের প্রিপারেশন পাওয়া যায় তাদের সবাইকে মাংসের জন্য শুধু আমাদের কাছেই অর্ডার দিতে হয়। মনোপলি ব্যবসা বলতেই পারেন। যাকে, আপনার খাওয়া দাওয়া হলে চলুন বাবা স্ট্যাচুটার কাছে যাব। স্ট্যাচুর গায়ে দেখবেন লেখা আছে, এই সেই মহান ব্যক্তি যিনি পৃথিবীকে ডাইনো চিকেন উপহার দিয়েছেন। এই যে স্যার, আপনার আইটেমটা এসে গেছে। ছুরি দিয়ে মাংসের এক টুকরো কেটে নিয়ে মুখে পুরে একবার দেখুন।
কি অদ্ভুত সুন্দর স্বাদ, ভাবতে পারবেন না। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখটা কোথায় জানেন? আমার বাবা মানব জাতির জন্য এত বড় একটা কাজ করলেন, অথচ জীবনের শেষ সময়টা উনি একটুও সুখ পাননি। এই ডাইনো চিকেনের পোলট্রি থেকে অঢেল অর্থ রোজগার হতেই আবার নতুন করে গবেষণা শুরু করে দিয়েছিলেন। 20 জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়েছিলেন, ভাবতে পারেন? 20 জন। ক্রোনো ফানেল আর অন্য সমস্ত যন্ত্রপাতির পিছনে জলের মতো টাকা খরচ করেছেন, কিন্তু কিছুতেই আর অতীতকে ফিরে পাননি। সময় পরিভ্রমণের রহস্য যে কিছুতেই ভেদ করতে পারেনি, এই আক্ষেপ নিয়েই উনি মারা যান। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প আ স্ট্যাচু ফর ফাদার। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনুরোধ, আপনারা আরও কি গল্প জানতে চান তা আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।